নেপালে বিধ্বস্ত জনপদে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 550, 7 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। তিব্বতে ফের ঢলের শঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত। একসঙ্গে প্রাণ গেল 5 শিশুর। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ডুবে যায় সবাই, এলাকা জুড়ে শোকের ছায়া। সৌদি আরবে নিহত 9 জনের জানাজায় মানুষের ঢল। নওগাঁয় 7 মরদেহের দাফন। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশির, আহত অন্তত 35। সামরিক সক্ষমতা বাড়াতে চীনের আধুনিক J-10 যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকরা। ভারতের উদ্বেগকে অযৌক্তিক আখ্যা। এবং পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বেগম খালেদা জিয়ার অবদান। থাকছে সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস। বাংলা বইয়ে পড়ানো হবে তৃতীয় ভাষা। শিক্ষাক্রম যুগোপযোগী করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। নেপালে বিধ্বস্ত জনপদে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত প্রাণ গেছে 547 জনের। 7 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। এখন পর্যন্ত প্রায় 900 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে সীমান্তের কাছে নতুন করে তৈরি হওয়া লেক উপচে পড়ায় আরও ভয়াবহ ঢলের আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। নেপালের বন্যা কবলিত এলাকায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা হেলিকপ্টার ও স্থলপথে দুর্গম এলাকায় পৌঁছে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। পাশাপাশি নদীর তীর ও ভাটির এলাকায় খুঁজছেন নিখোঁজদের। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে অভিযান। নেপালের বিভিন্ন সংস্থার হিসেবে শত শত মানুষ এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে পর্যটক, তীর্থযাত্রী ও বিদেশি নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্য। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও বহু পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। এদিকে তিব্বতেও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বুধবারের আকস্মিক পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে নেপাল তিব্বত সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং বন্দরও। পাহাড়ি নদীগুলো দিয়ে নেমে আসা কাদা পাথর আর পানির প্রবল স্রোত বহু এলাকা বিচ্ছিন্ন করে দিয়েছে। বন্যার পানি ও ধ্বংসাবশেষ ভেসে গেছে বহু দূর পর্যন্ত। এতে করে ভাটির বিভিন্ন জেলাতেও একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। তবে উদ্ধার কাজে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। সীমান্তের কাছে ভূমিধসের কারণে তৈরি হয়েছে একটি বিশাল ব্যারিয়ার লেক। এতে 2 মিলিয়ন ঘনমিটারের বেশি পানি জমেছে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। টানা বৃষ্টিতে পানির স্তর বাড়তে থাকায় লেকটি যে কোনো সময় বাঁধ ভেঙে ভয়াবহ ঢল নামাতে পারে, এমন আশঙ্কায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্র দুর্যোগ মোকাবিলায় আর্থিক সহায়তা ও বিশেষজ্ঞ পাঠানোর উদ্যোগ নিয়েছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নও নেপালের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। নেপালে ভূমিধস ও প্রলয়ঙ্কারী বন্যার ভয়াবহতা দিন দিন বাড়ছে। কাদা মাটির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। জীবিতদের উদ্ধারের ঘটনাও ঘটছে। এখনও নিখোঁজ রয়েছেন পর্যটক সহ শত শত মানুষ। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা। স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগে। এদিকে এই আকস্মিক বন্যার পর উদ্ধার হওয়া পর্যটকদের অনেকেই আছেন সামরিক উদ্ধার কেন্দ্রে। I don't know. So it's 48 hours. প্রাণপ্রিয় স্বামীর ভাগ্যে কি ঘটেছে জানেন না যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা স্নেহা সুধীর। তার স্বামী 9 বন্ধুর সঙ্গে নেপাল থেকে তিব্বতের কৈলাস পর্বতের অভিমুখে ট্রেক করতে গিয়ে পাহাড়ি ঢলের কবলে পড়েন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। I don't know. আমি জানি না। 48 ঘন্টা হয়ে গেল। ওরা কি আটকে পড়েছে? ওরা কোথায়? এখনো কিছু জানতে পারিনি। 10 জন মানুষ এই বিপর্যয়ের মুখে পড়েছেন, আর আমরা তাদের কোনো খবর জানি না। এ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও নেপালের কর্মকর্তা, রাজনীতিবিদ, বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয়নি বলে আক্ষেপ করেন স্নেহা। আমরা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খবর পাইনি। যেমনটা আমি বললাম, আমি উত্তর ভার্জিনিয়ায় থাকি।
তাই আমি চীনা দূতাবাসে গিয়েছিলাম, আমি নেপাল দূতাবাসেও গিয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে আমি কিছুই পাইনি, কিছুই না। To help, but we have got no. এদিকে নজিরবিহীন ভয়ঙ্কর পাহাড়ি ঢলের পর আটকে পড়া বিদেশি পর্যটক ও জীবিতদের নেপালের নুয়াকোট জেলার একটি সামরিক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে অশ্রুসিক্ত নয়নে অজানা অপেক্ষায় আছেন তারা। তুলে ধরেন সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা। দেখুন, আমরা দেখলাম জলের একটা ঝাপটা, নোংরা কাদা 4 তলা সমান উঁচু হয়ে উঠেছে। আমরা প্রাণ বাঁচাতে দৌড়ালাম, পাহাড় বেয়ে 500 কদম উপরে উঠলাম। বুধবার আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে যায় নেপালের অন্তত 3টি জেলা। শাফিনা সুলতানা, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে 3 পরিবারের 5 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার চরচাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নামে 5 শিশু। এ সময় একজন তলিয়ে গেলে বাকিরা তাকে বাঁচাতে এগিয়ে যায়। এক পর্যায়ে 5 শিশুই পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে পাওয়া যায় শিশুদের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতরা সবাই চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ভিক্ষ এলাকা বন্যা পানিতে ঢুকেছে, ঢুকে ওই জায়গাটা গর্ত করে ওই জায়গা মাটি কেটে আমাদের কেয়ার করেছে। কিন্তু বাচ্চারা তো জানে না, গোসল করতে গেছে। 5টা ছেলে এক জায়গাতে ছিল, মনে হয় হয়তো একটা খাটলা সমান জায়গাতে ছিল 5টা ছেলে। এক মহিলা চিৎকার করে বলছিল, তখন শুনলাম। শোনার পরে আমি ওখানে গেলাম। ওখানে গিয়ে আমি নিজে লাশ উঠিয়েছি। খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এই জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। এবং এই বিষয়ে আমি পূর্বেও বলেছি যে নৌ পুলিশ আসবে, নৌ পুলিশ এসে আইনগত ব্যবস্থা নেবে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। মরা নদী, পাগলা নদীর যে শাখা নদী একটি, সেখানে তারা গোসল করতে নামে। এটি গোসল করতে নেমেই মূলত তারা যে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা এবং উদ্ধারকারী যারা রয়েছেন তারা বলছিলেন, মৃতদের স্বজনরা, যে আসলে তারা একজন চলে যাওয়ার পর আরেকজনকে ধরতে গিয়ে এভাবেই মূলত তারা 5 জন তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক নারী আসলে তাদেরকে দেখতে পায় যে তারা তলিয়ে যাচ্ছে। এমন অবস্থায় এখানকার স্থানীয় বাসিন্দারা তারা 1 থেকে 1.5 ঘন্টার একটা উদ্ধার অভিযান পরিচালনা করে। এরপরে আসলে 5 জনকে তারা উদ্ধার করেছে। 5 জন শিশুই মূলত এই যে চরচাকলা গ্রাম দেবীনগর এই ইউনিয়নের সেখানকার বাসিন্দা। এর মধ্যে 2টি পরিবারেরই তারা 2 বোন করে রয়েছে এবং আরেকজন শিশু রয়েছে। তারা সকলে আসলে এখানকার বাসিন্দা। চরচাকলায় এই মুহূর্তে আসলে একটা শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের 5 জন শিশু তারা একসাথেই পানির নিচে তলিয়ে আসলে তারা মৃত্যুবরণ করেছে। এই মুহূর্তে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এখানে আসলে পরিদর্শন করেছেন এবং তারা নিহত যে পরিবার, সেই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা বলছেন যে এখানে আসলে যে মরা নদী, মাঝে মধ্যে আসলে বর্ষার যে অতিরিক্ত পানি, সেই পানিগুলো এসেই মূলত এখানে প্লাবিত হয়েছে এবং সেখানে তারা গোসলে গেছিল একসাথে। এই গোসলে যাওয়ার পরপরই আসলে পানির নিচে তলিয়ে যায় এবং পরে স্থানীয়রা উদ্ধার করে। এই ঘটনার পর আসলে স্থানে এই চরচাকলা গ্রামে একেবারে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম এবং গ্রামবাসীরা বলছেন এখানে হরহামেশাই মাঝে মধ্যে আসলে এ ধরনের ঘটনা ঘটে, পানির নিচে তলিয়ে যাওয়ার এবং যে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন যে আসলে এখানে বাড়তি সচেতনতা, অভিভাবক এবং যারা এখানে বাবা মা রয়েছেন তাদেরকে বাড়তি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি যে স্থানীয় প্রশাসন তারা আসলে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন যে নিহত যে পরিবার, সেগুলোর যে পরিবারগুলোকে তারা সহযোগিতা, দাফন কাফনের কিছু খরচ সহ তারা আগামীতে আসলে এখানকার উদ্ধারকারী যে দল বা অন্যান্য কার্যক্রমেও আসলে তারা তৎপরতা বাড়াবে এমনটা বলছে। এখানে স্থানীয়রা বলছেন যে হরহামেশাই যেহেতু এখানে ঘটনাগুলো ঘটে, বাড়তি আসলে সচেতনতা প্রয়োজন। পাশাপাশি এইখানে এই মুহূর্তে স্থানীয়রা এই নিহতদের যে সমস্ত পরিবারগুলো রয়েছে, 3টি পরিবারে যে 5 জন, সেখানে তাদের দাফন কাফনের এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং হয়তো সন্ধ্যার পরে বা তার কিছুক্ষণ পরে হয়তো তাদের দাফন কাফন হবে। স্থানীয়রাও আসলে এই মুহূর্তে শোকাহত হয়ে পড়েছে। যে 2-3টি পরিবারের 5 জন মারা গেছে, তার মধ্যে 2টি পরিবারেরই 2 জন করে মেয়ে রয়েছে, অর্থাৎ তারা 2 বোন করে তারা নিহত হয়েছে পানিতে তলিয়ে যাওয়ার ফলে। তো এই ছিল আমার কাছে চরচাকলা গ্রাম থেকে নিহত যে পানিতে ডুবে যাওয়ার 5 জন এর সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের জানাজা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাইয়ে
7 জনের জানাজায় ঢল নামে মানুষের। প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়েছিল সৌদি আরবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফিরল নিথর দেহ। সৌদি আরবে অগ্নি দুর্ঘটনার 20 দিন পর 9 বাংলাদেশির লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের 2 ভাই মোহন ও সুমনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ। আমরা কোনোদিন এত লাশ দেখিনি। গ্রামের মানুষ খুব মর্মাহত, শোকাহত। খুবই ভালো সওয়াল। এই গায়ের মানুষকে কবে যে খারাপ ছেলেগুলো, খুব ভালো ছেলে। শুক্রবার সকালে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন হাজারো মানুষ। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রবাসী যে কত কষ্ট, আমি 7 বছর যাবত প্রবাসে থাকি, তো বলার মতো কোনো ভাষা নেই। আমরা খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি। আল্লাহ তাআলা ব্যস্ত বাড়ি করে। এদিকে নাটোরের নলডাঙ্গার রবিউল আওয়ালের বাড়িতেও শোকের মাতম। পরে সকালে স্থানীয় স্কুল মাঠে জানাজায় অংশ নেন শত মানুষ। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বহুত আশা ছিল, আমার বাবার এক স্বপ্ন ছিল, বাবার এক লিয়ে আল্লাহ বাবা বাড়ি করবে। আমার বাড়ি নাই, আমার মাটি ঘরে থাকি। রাজশাহীর বাগমারায় শ্যামল উদ্দিনের জানাজায়ও অংশ নেন গ্রামের মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে গত 9 আগস্ট 16 বাংলাদেশি প্রাণ হারান। বৃহস্পতিবার দেশে আনা হয় 9 বাংলাদেশির মরদেহ। এমআর রকি, সময় সংবাদ। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত জাকিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। বৃহস্পতিবার আতকাপাড়ায় গ্রামের বাড়িতে জাকিরের মৃত্যুর খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনাতে সরকারের সহযোগিতা চান তারা। স্বজনরা জানান, মাত্র 1.5 বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে জাকির ধার দেনা করে রাশিয়ায় যান। সেখানে গিয়ে আমর এলাকার সিনাফেক্স কোম্পানিতে চাকরি নেন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার চীনা সীমান্তবর্তী আমুর অঞ্চলে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে নিহত হন জাকির। এখনও খোঁজ মেলেনি আরেকজনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 বাংলাদেশি। কোম্পানির ভিতরে ডুববা লেগে দেন, আমি দেখবো যে আমার ভাই লাশ হইলো আমারে দেন। তারপর জোরাজোরি করে ঢুকার পরে দেখে যে 2 তলার উপরে যেখানে কাজ করতো ওইখানে আমার ভাই মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনা ঘটছে আজ 5 দিন। তখন আল্লাহর হস্তে গরিব মানুষ বুঝিনি, লাশটা আমরা দেখতে চাই। সকলের সহযোগিতা সে যে 600 মান মতো দেশে ফিরে আসে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও যোগ্য আইনজীবীর সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। রাজধানীর ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ সিটির আয়োজনে চলছে হৃদয় ঢাকা শোভাযাত্রা। এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মেঘ,
ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী যে আয়োজন তারা করেছে সেই আয়োজনের ধারাবাহিকতায় আজ মূলত একটি শোভাযাত্রার আয়োজন করেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে শোভাযাত্রাটি সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেটি নগর ভবনের যে প্রাঙ্গণ সেই নগর ভবনের প্রাঙ্গণে এসে মূলত যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শেষ হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুস সালাম যিনি রয়েছেন তিনি মূলত নগর ভবনে এসে শেষ করে তিনি মূলত এখানে বসেছেন এবং তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরেই ব্রিফিং করবেন এবং তাদের যে মাসব্যাপী যে আয়োজন সেই মাসব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় মূলত আজকে এই শোভাযাত্রাটি তারা করছেন এবং সেই সঙ্গে এর আগেও তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন এবং সেখানে আমরা দেখেছি নৌকা বাইচ থেকে শুরু করে সাইকেল র্যালি অর্থাৎ এই যে মাসব্যাপী যে আয়োজন সেটির মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকার যে ঐতিহ্য সেটিকে তারা মূলত ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই আয়োজন। সেই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি পুরান ঢাকার নানান ঐতিহ্য কিন্তু তারা তুলে ধরেছে এবং সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে থেকে শুরু করে নগরবাসীদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং রাজধানী ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে মাসব্যাপী যে বর্ণাঢ্য আয়োজন সেটি হৃদয়ে ঢাকা 416 বছরের হৃদয়ে ঢাকা 416 বছর পূর্তি উপলক্ষে মূলত এই আয়োজন কিন্তু তারা করেছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে নগর ভবনের যিনি প্রশাসক রয়েছেন এবং ঢাকা 7 আসনের যে এমপি রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে শুরু হয় এই শোভাযাত্রাটি এবং ঘোড়ার গাড়ির পাশাপাশি তুলে ধরা হয় পুরনো দিনের যে বিভিন্ন ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্মৃতি সেটি কিন্তু তারা মূলত আজকে এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা পিছনেই কিন্তু যে শোভাযাত্রার যে আয়োজন তারা করেছে সেটি এই মুহূর্তে নগর ভবনে এসে শেষ হয়েছে এবং তারা শোভাযাত্রার ভিতর যে সকল সিম্বল নিয়ে তারা মূলত হচ্ছে যে শোভাযাত্রার মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন সেটি কিন্তু এখন এই মুহূর্তে নগর ভবনে এসে শেষ হয়েছে এবং কিছুক্ষণের উদ্দেশ্যে নগর সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছেন তিনি কিন্তু ব্রিফিং করবেন। তো এই ছিল আমার কাছে শোভাযাত্রার সর্বশেষ খবরাখবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। চীনের কাছ থেকে 20টি জে-10CE যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, প্রস্তুত হয়েছে চুক্তির খসড়া। এমন উদ্যোগে ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে হলেও জে-10 কেনা সঠিক সিদ্ধান্ত, এতে সক্ষমতা বাড়বে বিমান বাহিনীর। এ নিয়ে প্রতিবেশী দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি, কারণ বাহিনীর সরঞ্জামের বড় অংশ এখনও অপেক্ষাকৃত পুরনো। ফলে আধুনিক মাল্টিরোল ফাইটার, উন্নত রাডার, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ সক্ষমতা বাড়ানো সামরিক পরিকল্পনার স্বাভাবিক অংশ। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, চীন থেকে জে-10 যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এবং কেন জে-10 কেনা হচ্ছে তার একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসর রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জে-10 ভিগোরাস ড্রাগন চতুর্থ প্রজন্মের বহুমাত্রিক যুদ্ধবিমান। সুপারসনিক গতির এই যুদ্ধবিমান একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে ও শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। এই সিদ্ধান্তকে সময়োপযোগী জানিয়ে বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তার জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া বহু বছর ধরে ব্যাহত হয়েছে। চীনের সাথে যে ধরনের আলোচনাগুলি বাংলাদেশ করছে সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং সেই জায়গাতে আসলে ব্যত্যয় ঘটানোর কোনো জায়গা নেই। এখন আমি মনে করি যে সরকার একটা সঠিক সমন্বিত পথে আছে। গত 30 বছর আপনাকে বললাম যে ওই 8টা মিগ-29 পরে আজ পর্যন্ত কোনো কেনা হয়নি। যদি কেনা হয় এটা ডেফিনেটলি বিমান বাহিনীর সক্ষমতাকে বৃদ্ধি করবে। তবে চীন থেকে বাংলাদেশের সমরাস্ত্র কেনাকে ভারত কিভাবে নেবে তা নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন, দুই দেশের সম্পর্কের সোনালী সময়েও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ঘাটতি ছিল, তাই বাংলাদেশের সক্ষমতা তৈরির ক্ষেত্রে তাদের উদ্বিগ্ন হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। জাতীয় নিরাপত্তার যে গ্যাপগুলি আছে সেগুলিতে পূরণ করার ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারতেন, নিশ্চয়ই বাংলাদেশ তাদের সাথে সহায়তা করতে। এখন তাদের নিজেদেরই যখন সক্ষমতা নেই, সুতরাং বাংলাদেশের সক্ষমতা প্রণয়নের ক্ষেত্রে তাদের আসলে উদ্বিগ্ন হওয়াটা মোটেও কোনো যৌক্তিক কিছু না। চাইনিজ কিনলে ভারত বেজার হবে, তো সেটা সত্য নয়। এই জন্য
যে আমরা অতীতে তো কিনেছি চাইনিজ F7 আমরা কিনেছি না। জে10CE কিনতে সরকারকে গুনতে হবে 220 কোটি মার্কিন ডলার, শোধ হবে 10 বছরে। এর পাশাপাশি আছে রক্ষণাবেক্ষণের খরচও। অর্থনৈতিক সংকটের মধ্যে এই চাপ সামাল দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের, যে এত বড় একটা ভেঞ্চার তারা করতে পারবে কিনা, যদি তারা পারে ইট ইজ ভেরি গুড। অর্থনীতির যে যুক্তিটা বারবার দেওয়া হয় সেটার যেমন একটা ভ্যালু আছে বটে, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এই জায়গাতে আমার মনে হয় যে দুটাকে একসাথে মেলানোটা ঠিক হবে না। সমরাস্ত্র কেনার ক্ষেত্রে পশ্চিমা ভূ রাজনৈতিক সমীকরণের বিষয়টিও মাথায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে। সেই সঙ্গে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে যুক্ত করা হচ্ছে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসও। যোগ হচ্ছে তৃতীয় ভাষাও। এছাড়া বীরশ্রেষ্ঠদের জীবনী ও মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্সের ইতিহাসও যুক্ত করা হচ্ছে পাঠ্যক্রমে। আধুনিক শিক্ষাক্রমের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিও যুগোপযোগী করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। নূরে আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এই পরিমার্জনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। আগামী বছর চতুর্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং খেলাধুলা বই, ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বই চালু হচ্ছে। আমরা শিক্ষাক্রমটা পরিমার্জন করে এই জিনিসগুলো কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যেই চলে যাবে। মানে আমরা এখন যেটা করছি এটা একটু অ্যাডভান্স কাজ, কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যে এই জায়গাগুলো এই কারিকুলামটা অলরেডি বানিয়ে আমরা প্রণয়ন করে তারপরে এটা পরবর্তী শিক্ষাক্রমের রিভিশন যখন হবে তখন সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এর বাইরে বইয়ে নতুন বিষয়বস্তু যোগ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অনুমোদন হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে তৃতীয় ভাষা, একই শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বীর শ্রেষ্ঠদের জীবনী অন্তর্ভুক্ত হচ্ছে। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্সের ইতিহাস থাকছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস যোগ হচ্ছে। অষ্টম এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 90-এর গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যুক্ত হচ্ছে। 91 যে নির্বাচন অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উত্তরণ, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটা আমরা সবাই জানি, যেটা এতদিন অনুপস্থিত ছিল। আমরা চেষ্টা করছি সেটা তুলে আনতে। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন শিক্ষাক্রমকে আধুনিক করতে হবে, সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতিকেও যুগোপযোগী করতে হবে। ইমপ্লিমেন্টেশনের জন্য যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, যারা শিক্ষক, শ্রেণীকক্ষে পাঠদান করেন, অভিভাবক, এদের সাথে একটু আলোচনা করে তাদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের এমন একটা কারিকুলাম তৈরি করা উচিত। পাণ্ডুলিপি যেন নির্ভুল হয় সেজন্য এনসিটিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রংপুরে 4 মার্ডারে নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সঙ্গে খুঁজবে পুলিশ। পরিদর্শন করে জানালেন নতুন কমিশনার। মাদক নির্মূলে 1 সপ্তাহে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা। সাম্প্রতিক সময়ে আলোচিত একটি নাম তৌহিদি জনতা। কখনো কনসার্ট, কখনো খোলা স্থানে বিশ্বকাপের ফুটবল ম্যাচ প্রদর্শনীতে বাঁধা। সবশেষ সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইজ আয়োজন ঘিরে তাদের আপত্তির বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন হচ্ছে, তৌহিদি জনতার ব্যানারে কারা সক্রিয়? আয়োজন বন্ধে তাদের এসব দাবির আইনগত ভিত্তি কতটুকু? আর প্রশাসনই বা কিভাবে দেখছে তাদের এসব আপত্তিকে? জানব বিস্তারিত।
সিলেটে সুনাই নদীতে প্রায় প্রতি বছরই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কিন্তু এবার আয়োজনের আগে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আপত্তি। দাবি ওঠে নৌকাবাইচ বন্ধের। এর সঙ্গে সামনে আসে তৌহিদি জনতার নাম। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় স্থানীয়দের মধ্যে। কোনো দিনই এটা বাধা বিপত্তি হয় নাই, হঠাৎ করে তৌহিদি জনতা নামে খারা, কিন্তু ওদেরকে কাউকে খুঁজেই পাওয়া যায় না। যেহেতু এটা বাংলার সংস্কৃতি, কোনো সংস্কৃতিকে আটকানো যাবে না। এক পর্যায়ে সামনে আসে দুই পক্ষের সমঝোতার বিষয়টি। আগামী বছর থেকে আয়োজন না করার শর্তে এবার নৌকাবাইচ নিয়ে সমঝোতার খবর এসেছে গণমাধ্যমেও। বাধা কাটলেও প্রশ্ন ওঠে আয়োজন ঘিরে আপত্তির যৌক্তিকতা, বন্ধের দাবি এবং সমঝোতার প্রক্রিয়া নিয়ে। বাঙালি সংস্কৃতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই নৌকাবাজ প্রতিযোগিতা। তো তৌহিদি জনতার নামে বা একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, এই বিষয়টি আসলে আমাদের জন্য খুবই বিব্রতকরও বটে। আর আগামী বছর অনুষ্ঠিত হবে না এই শর্তে আসলে এই বিষয়টি একটু ভুল মেসেজ দেওয়া হয়েছে। এই ধরনের কোনো শর্ত বা অন্য কোনো বিষয় এখানে আলোচনা হয়নি। তৌহিদি জনতা পরিচয়টি আসলে কারা ব্যবহার করছে? কোনো নির্দিষ্ট সংগঠন, ব্যক্তি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম? তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ব্যানারে উঠা দাবি নিয়ে আলেমদেরই বা অবস্থান কি? আমরা অনেক সময় আবেগতাড়িত হয়ে, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলি যেটা ইসলামের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়, অথবা যারা ইসলাম বিদ্বেষী আছে তারা ইসলাম নিয়ে ট্রোল করার সুযোগ পায়। আমরা কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। যে মব কালচার নামে একটা ইদানিং বেশ একটা জোরে সোরে আলোচনা আসে, মব কালচার। তো নিজের যদি আপনি আইন হাতে তুলে নেন তো অনেক সময় রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা হয়, এটা ইসলাম এলাও করে না। নৌকাবাইচ ছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন কনসার্ট, সাংস্কৃতিক আয়োজনে তৌহিদি জনতার ব্যানার ব্যবহার করে বাধা দেওয়া অভিযোগ প্রায়ই আসছে। এমনকি ফুটবল খেলা নিয়েও আপত্তি তুলে আসছে তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বিজিবি ও ভারতীয় চোরা কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বড়লেখা সীমান্তের কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা চলছে এমন খবরে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। অবৈধভাবে দেশে ঢোকার সময় সন্দেহভাজন কয়েকজনকে থামার নির্দেশ দিলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছুড়লে পালিয়ে যায় কয়েকজন। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় নাগরিক বলাই দাস নামে একজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 ইয়াবা। আটককৃত ভারতীয় ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। পলাতক চোরা কারবারি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারে একটি হোটেলের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় 2 যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, বারে রাশেদকে ছুরি ও ভাঙা কাঁচের বোতল দিয়ে হামলা করে সালমান। পরে স্থানীয়দের হাতে আটকের পর তাকে মারধর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনেরই মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে হোটেলের বারে জড়ো হন বেশ কয়েকজন যুবক। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে আরও বেশ কয়েকজন যুবক এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও বার কর্তৃপক্ষ জানায়, বারে রাশেদের সঙ্গে থাকা এক যুবকের কথা কাটাকাটির জেরে কয়েকজন সেখানে আসে। পরে রাশেদকে ছুরি ও ভাঙা কাচের বোতল দিয়ে হামলা করে সালমান নামে এক যুবক। আহত অবস্থায় রাশেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হামলার পর স্থানীয়দের হাতে আটক হন সালমান। তাকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। আমি ছিলাম না, আমার সহকারী ম্যানেজার যারা ছিল তারা চেক করে বসাইছে। পরে এরা বিল দেওয়ার এই যাওয়ার 10:30টার পরে ঘটনাটা ঘটছে। আমি যে প্রথমে একটা লোক এখানে নামে ফেলছিলাম, ঝগড়া হচ্ছে ভিতরে, এরপর এখানে ওকে রেখে দিয়েছিলাম। রাখার পরে হঠাৎ করে দেখছি যে এর 2-3 মিনিট পরে ও এখান থেকে এখানে চলে এসে এখানে পড়ে গেছে। নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের দাবি, তাকে চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। জড়িতদের কঠোর শাস্তি চান তারা। মেয়েটা হচ্ছে সালমান, বিজিবি ক্যাম্প বাসা। ও প্রথমে গিয়ে আমার বাইকে ছুরিটা মারছে, যেটা পুলিশ অ্যারেস্ট করছে ও সহ যেভাবে পারছে ওভাবে ছুরি মেরে ওখানে মেরে ফেলছে আমার বাইকটাকে।
সিসিটিভি ফুটেজে কয়েকজনকে বারে প্রবেশ ও রাশেদের উপর হামলার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কি নিয়ে বিরোধের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বের দ্বন্দ্ব বা যে কোনো দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, এর ভিতরে একজন বাইরে ফোন করছে, ফোন করাতে আরো 2 জন আসছে বাইরে থেকে, এসে এখানে এই যে এটার ভিতরে বাড়ির মধ্যেই এখানে স্টেপ করে চুরি মারামারি হয়েছে। এরপরে ভিকটিমকে এখান থেকে হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালে নেওয়ার সাথে সাথে ওরা মৃত্যু ঘোষণা করছে। নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ও সালমান বিডিআর ক্যাম্প এলাকার বাসিন্দা ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ড ঘিরে সব প্রশ্নের উত্তর খোঁজা হবে বলে জানিয়েছেন নতুন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। মাদক নির্মূলে দিয়েছেন 7 দিনের আলটিমেটাম। দায়িত্ব নিয়ে আলোচিত রংপুরের একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। শুক্রবার সকালে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে হত্যার ঘটনাস্থলে যান নতুন পুলিশ কমিশনার। পরে তিনি জানান, আলোচিত সব প্রশ্নের জবাব তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। এই মামলা নিয়ে সারা দেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সে চেষ্টাটাই করছি। এ সময় মাদক নির্মূলে 7 দিনের আলটিমেটাম দেন পুলিশ কমিশনার। মাদকের বিষয়ে আমার একটাই বক্তব্য থাকবে যে আপনারা আগামী 1 সপ্তাহে ভিজিবল কিছু পরিবর্তন লক্ষ্য করবেন রংপুর শহরে। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এলাকাবাসী। এই ঘটনা যারাই ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমি চাচ্ছি যে এই হত্যাকাণ্ডের একদম সঠিক তদন্তপূর্বক একটি ন্যায় বিচার। সঠিক দোষী যে সেসবকে খুঁজে বের করতে হবে। আমরা পাশাপাশি আমরাও তো শান্তি পাচ্ছি না, একটা ভয়ের কাজ করতেছি। গত 22 আগস্ট রাতে রংপুর মহানগরীর মাছুয়া পাড়ার নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। থানা পুলিশ, সিআইডি, ডিবির পর পিবিআই। 14 বছরেও দোহারের সাদ্দাম অপহরণ রহস্যের কুল কিনারা পায়নি 4 সংস্থা। গ্রেফতার 8 আসামির 2 জন খুনের স্বীকারোক্তি দিলেও মেলেনি লাশের হদিশ। রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় ভুক্তভোগীর পরিবার। বুলবুল রেজার রিপোর্ট। এটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? এটা অনেক সংস্থা তদন্ত করছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নারিশা গ্রামের হিরণ ফকির ও ইসমাইল আকন একই গ্রামের 23 বছরের যুবক তামিম আহমেদ সাদ্দামকে যাত্রাপালা দেখতে নিয়ে যান পদ্মার চরে। তারপর কেটে গেছে প্রায় 14 বছর, আজও বাড়ি ফেরেনি সাদ্দাম। 2 দিন পর সাদ্দামের মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। দাবি করা হয় 22 লাখ টাকা মুক্তিপণ। দোহার থানায় জানানোর পর অভিযানে নামে পুলিশ। অনেক রাত্রে টেলিফোন করছে, যদি সাদ্দাম আছে তোরা 22 লক্ষ টাকা নেয়, এদিক সেদিক করো তাহলে তারা ছেলে পাবি না। তা আমরা গেলাম থানায়, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। এ ঘটনায় পাবনা থেকে 2 জনকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেয় একজন। এতে জড়িতদের নাম উঠে আসলেও সাদ্দামের হদিস পায়নি পুলিশ। বাদীর আবেদনে মামলার তদন্তে আসে সিআইডি। আবুল কাশেম মণ্ডল সহ 3 জনকে গ্রেফতার করে সিআইডি। 2016 সালে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি, যদিও ভিকটিমের পরিণতি রয়ে যায় অন্ধকারে। বাদীর নারাজিতে মামলা যায় ডিবিতে। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসামিরা সবাই সর্বহারা পার্টির সদস্য। চরাঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রটি। তদন্তে প্রতীয়মান হয় মুক্তিপণের টাকা না পেয়ে সাদ্দামকে খুন করা হয়েছে। খুন করা হলে লাশ কোথায়? এবারও নারাজিবাদীর তদন্তে পিবিআই। আসামি 164-এ কিন্তু অনেকে জবানবন্দি দিচ্ছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। 2019 সালে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পিবিআই। একই চিত্র এবারও, হদিস নেই লাশের। বাদীর আবেদনে ফের অধিকতর তদন্তে পিবিআই। আমার ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? আর আমার ছেলের এই মারার জন্য মেন হোতা কে? আমার ছেলের তদন্ত যা হওয়ার কথা
তা আমি পাইতেছি না। অভিযোগপত্র এবং সম্পূরক অভিযোগপত্রে উঠে এসেছে সাদ্দামকে খুন করা হয়েছিল, কিন্তু এখনো অনেকগুলো বিষয় সুরাহা হয়নি। কারা হত্যায় জড়িত ছিল, কেন খুন করা হয়েছিল এবং খুন করার পর লাশ কোথায় গুম করা হয়েছিল। যখন বিচারের আওতায় নিয়ে আসতে চায়। চলতি মাসে মামলার অন্যতম আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করে পিবিআই। সংস্থাটি বলছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের কাছে। এটা হত্যা বা অথবা হত্যাপূর্বক লাশ এটা নদীতে ফেলে দেওয়া অথবা চরে কোনো কিছু করা, এই ধরনের একটা তথ্য আসতেছে। আশা করি যে অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হলে এই ভিকটিমের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটার সম্পূর্ণ প্রেক্ষাপটটা তখন পাওয়া যাবে। চাঞ্চল্যকর মামলাটি এখন পর্যন্ত তদন্ত করেছেন পুলিশের ১৩ জন কর্মকর্তা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium. We define possibilities. দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য দীর্ঘমেয়াদী সংকটগুলো নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। ২৫ দিনের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সর্বসাধারণের চলাচলের জন্য উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন বলেও জানান তিনি। প্রতিদিন প্রায় ৭০,০০০ মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। এ সময় তিনি আরও বলেন, নিজস্ব অর্থায়নের রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা হয়েছে। দেশে অর্থনীতি খারাপ, আজকে যে গ্যাসের সংকট, এই সংকটটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আজকে যে বিদ্যুতের সংকট, এই সংকটটাও আগে সরকারের করা। মানুষের প্রয়োজন উপলব্ধি করেই আমরা এটা তাৎক্ষণিকভাবে সংস্কার করে দিয়েছি। মনে রাখতে হবে, এটা দিয়ে কোনো যানবাহন যাতে না যায়, শুধু মানুষ পারাপার হলে এটা দীর্ঘদিন আমরা রক্ষা করতে পারব। বর্তমান প্রশাসনের ব্যর্থতার কারণে ঢাকার অব্যবস্থাপনা ও নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। শুক্রবার দলটির ক্লিন ঢাকা কর্মসূচি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরবাসী নিয়মিত ট্যাক্স দিলেও ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ড্রেন ও খাল অপরিষ্কার থাকায় বিভিন্ন এলাকায় পানি জমছে, বাড়ছে মশা মাছির উপদ্রব। নগরবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত সিটি নির্বাচন দেওয়ার দাবি জানান সেলিম উদ্দিন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনগণ কোনো গড়িমসি সহ্য করবে না বলেও জানান তিনি। ঢাকার আধুনিকায়নে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও করেন সেলিম উদ্দিন। ছুটির দিনে রাজধানীর ফিলিং স্টেশনে নেই গাড়ির লাইন। গ্যাসের চাপ কিছুটা বাড়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি কমেছে চালকদের। তবে বাসা বাড়িতে গ্যাস সংকটে জ্বলছে না চুলা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা লেগে যায় রান্নায়। গ্যাস সংকট না কমলেও শুক্রবার সকাল থেকে তেমন চাপ নেই গাড়ির। পরপর ৩ দিন সরকারি ছুটি, মাঝে একদিন কেবল কর্মদিবস, যে কারণে কিছুটা বদলেছে ফিলিং স্টেশনের চিত্র। মাত্র ২০ মিনিট থেকে আধা ঘন্টায় মিলছে গ্যাস। গ্যাসের চাপও কিছুটা বেড়েছে। কোথাও কোথাও ফিলিং স্টেশন বন্ধ থাকলেও রাজধানীর সার্বিক চিত্র একই। আসতে সময় লাগে না, ২০ মিনিটে পাওয়া গেছি, কিন্তু পাইলে কি ১৪৫ টাকার গ্যাস ঢুকছে, যে জায়গায় ৫০০ টাকার গ্যাস ঢুকে ৬০০ টাকার গ্যাস ঢুকে। আজকে শুক্রবার, তো শুক্রবার বাদে হইলে আবার ঝামেলা, ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা লাগে আর কি গ্যাস নিতে। চালকরা বলছেন, গ্যাসের চাপ আরো বাড়লে কর্মদিবসে ভোগান্তি কমার পাশাপাশি স্বাভাবিক হয়ে আসতো আয় রোজগারও। একটু গ্যাসের বাড়ছে, চাপ একটু বাড়ছে, আগে খুব কম ছিল, এভাবে হলে মোটামুটি চলে। গ্যাসটা যদি আমরা অ্যাভেলেবেল পাই, তা আমাদের সিএনজি সার্ভিসটা পাবলিকের জন্য আমি সুন্দরভাবে দিতে পারবো। এদিকে বাসাবাড়ির গ্যাস পরিস্থিতিতে নেই কোনো পরিবর্তন। কোনো রকমে চুলা জ্বালিয়ে রান্নার চেষ্টা গৃহিণীদের। ঠিক মতন থাকে না গ্যাস, পাক করতে অসুবিধা, বিলও দিতে হইতেছে, আবার খরচ বেড়ে যেতেছে। সমস্যা তো আজকে কতদিন যাবত এরকম গ্যাসের সমস্যা। লাকড়ি দিয়ে যা রান্না করবো, লাকড়ি দিয়ে রান্না করার কোনো সুযোগ সুবিধা নাই। দেখা যায় আপনার বৃষ্টি আসতেছে, তারপরে ধোঁয়া, বাড়ির জায়গা নাই যে মানে কোনো জায়গায় লাকড়ি চুলা জ্বালাইবে, এরকম তো সরকারের সমাধান করা দরকার। গ্যাসের এই সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
অভিবাসীদের ওপর ফের চড়াও ট্রাম্প প্রশাসন। প্রায় 2 লাখ অস্থায়ী ভিসাধারীর তথ্য গোপনে যাচাই, বাদ পড়বে না ভারতীয় নাগরিকরাও, বলছে ওয়াশিংটন। রাজধানীর বাজারে কমতির দিকে ডিমের দাম। 10 টাকা কমে ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে মুরগির দামও। অন্যদিকে গত 2 সপ্তাহ ধরে কেজিতে 10 টাকা বাড়তি দরেই বিক্রি হচ্ছে আটা ও চিনি। স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দর। গুমুট আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই রাজধানীর কারওয়ান বাজারে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। পটল, ঢেঁড়স, বরবটি, করলা ও কচু পাওয়া যাচ্ছে কেজি প্রতি 50 টাকার মধ্যে। তবে কাঁচামরিচ 20 টাকা কমে মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। শাকসবজিরা বৃষ্টির কারণে হয়তো আপ ডাউন করে, যেহেতু বৃষ্টিতে অনেক সময় পৌঁছে যায়, এই জন্য দামটা একটু বেড়ে যায়। মানুষ তো দূর দূরান্ত থেকে কারওয়ান বাজারে আসে একটু কমে কেনার জন্য, কিন্তু এখানেও এসে স্বস্তি নাই। সিন্ডিকেট সরকারের শক্ত হইতে হবে, নাহলে দেশ পরিস্থিতি ভালো হবে না। মালের দাম কম কিন্তু কাস্টমার নাই বাজারে। স্থিতিশীল আছে, হ্যাঁ, মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরেই আছে আর কিছুটা স্বস্তি ফিরেছে ডিম মুরগির বাজারে। ব্রয়লার কেজিতে 10 টাকা কমে 180 টাকা, আর সোনালী 20 টাকা কমে বিক্রি হচ্ছে 300 টাকায়। ডজনে 10 টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকা, আর সাদা ডিম 130 টাকায়। কম তো এখন সিজন এমনি আইব, কারণ কি এখন শাকসবজি আস্তে আস্তে আসবো। একটু হালকা বেশি ছিল, এই সপ্তাহ মোটামুটি গেছে, আরো কমলে আমাদের জন্য ভালো। রুই মাছ 2 কেজি 2.5 কেজি সাইজ 350, কাতল মাছ 3 কেজি সাইজ 350 টাকা বিক্রি হইতেছে। দাম বাড়ে নাই, দাম গত সপ্তাহের মতো। তবে আটা, ময়দা ও চিনির দামে এখনো স্বস্তি ফেরেনি। 2 সপ্তাহ আগে কেজিতে 10 টাকা বেড়ে যাওয়া আটা 65, আর চিনি বিক্রি হচ্ছে 115 টাকা কেজি দরে। দাম বেশি চিনি, দাম বেশি আটা, দাম বেশি ময়দা। কোম্পানি অজুহাত দেখাইতেছে ব্যাট বাড়াইছে, ট্যাক্স বাড়াইছে। বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা দেখাচ্ছে কাঁকড়া। উপকূলীয় অঞ্চলে উৎপাদিত এই জলজ সম্পদের আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সীমাবদ্ধতা এখনও রয়েছে বেশ পিছিয়ে। সঠিক নীতি, আধুনিক চাষ পদ্ধতি আর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রা আয়ের বড় যোগানদাতা হতে পারে কাঁকড়া। বাংলাদেশের রফতানি আয় মূলত তৈরি পোশাক খাত নির্ভর। বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসে এ খাত থেকে। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে বাড়ছে একক পণ্যের ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা। রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে উপকূলীয় অঞ্চলে উৎপাদিত কাঁকড়া। দেশ থেকে রফতানি হওয়া মৎস্য সম্পদের মধ্যে বিদেশের সবচেয়ে বেশি চাহিদা চিংড়ির, দ্বিতীয় সর্বোচ্চ রফতানি হয় কাঁকড়া। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2021-22 অর্থ বছরে দেশ থেকে রফতানি হয় $1,18,00,000 কাঁকড়া, যা বিদায়ী অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে $2,05,00,000। অর্থাৎ 5 বছরে কাঁকড়া রফতানি বেড়েছে প্রায় 74%। ডিসেম্বর মাসে আমরা কাঁকড়া শাড়ি বেশি চাষ করি, চায়না দ্বারা মালটা ভালো রেটে কেনে বেশি কি যে কাঁকড়া চাষে লাভবান বেশি, চিংড়ি মাছ আছে। অল্প টাকা ইনভেস্ট করলে ভালো লাভ হয়। তবে সম্ভাবনা থাকলেও এখনো নানা সীমাবদ্ধতায় আটকে আছে এ খাত। মাঝে মধ্যে আমাদের তো অবদার খুবই সমস্যা, ভেড়িবাদের সমস্যা, ভেড়িবাদ প্লাবিত হয়ে মাঝে মধ্যে এগুলো পড়ে যায়। বিশেষজ্ঞদের মতে গবেষণা, উন্নত চাষ পদ্ধতি, হ্যাচারির ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রয়েছে সরকারি বেসরকারি সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা। নেক্সট 5 ইয়ার্সে যদি আমাদের এটা প্ল্যানে আনা যায়, এটা বাংলাদেশের অর্থনৈতিক ফসল হিসেবে আরেকটা সিলভার ক্রপ হিসেবে তৈরি হবে। বিশ্ববাজারে শুধু কাঁচা কাঁকড়ার চাহিদায় নয়, বাড়ছে প্রক্রিয়াজাত কাঁকড়ার বাজারও। সে বাজার ধরতে পারলে একই উৎপাদন থেকে আরো বেশি রফতানি আয় করা সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশে কিন্তু একটা সিজন আছে যে সিজনে ক্র্যাব ধরা নিষিদ্ধ। সেই ক্ষেত্রে ফার্মাররা তখন কিন্তু না ধরেই থাকে, সেই সময় বহির্বিশ্বে যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ চাহিদা তারা ফুলফিল করতে পারতেছে না। সঠিক নীতি আর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাত থেকে রফতানি আয় আসার পাশাপাশি বাড়বে দেশীয় কর্মসংস্থানও, এমনটাই মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিত মৃত্যু জেনেও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে বাড়ছে প্রাণহানি। পাল্লা দিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। লিবিয়ায় আটক রেখে জিম্মি করে মাফিয়ারা আদায় করছে বিপুল অঙ্কের টাকা। স্বজনদের প্রাণ বাঁচাতে সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। মাদারীপুরে গত 13 বছরে মানব পাচার আইনে মামলা হয়েছে প্রায় 700।
ভুক্তভোগীদের চাপে ফেলতে মিথ্যা মামলাও করছে দালাল চক্র। চালু হয়েছে মানব পাচার মনিটরিং সেল। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুল। মোবাইলে থাকা ছোট ছেলে আবুল হোসেনের ছবি দেখে বুক ফাটা আর্তনাদ মা আনোয়ারা বেগমের। আদরের সন্তান কোথায় আছে, কেমন আছে, খোঁজ নেই 22 দিন ধরে। স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের মৃত বদর মাতুব্বরের ছেলে আবুলকে সরাসরি ইতালে নেয়ার প্রলোভন দেখায় একই গ্রামের মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আকুব আলী ঘরামির ছেলে সোনামিয়া ঘরামি। 2025 সালের 17 জুলাই চুক্তিমতে 20 লাখ টাকা পরিশোধ করলে আবুলকে ইতালির পরিবর্তে লিবিয়া নিয়ে নির্যাতন চালায় মাফিয়ারা। পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণের আরো 20 লাখ টাকা। ভিডিও পাঠায়, তোমার ছেলে মারিয়ালাম, টাকা দাও, পয়সা দাও, নাহলে পাইবে না ছেলে। আমার এই বাইবেলার জন্য আমি আমার ছেলের টাকা পয়সার কিছু বলি নাই, মামলাও যায় নাই। আমি চাই এই ধরনের কাজ যারা করতেছে ওদের বিচার হোক। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকিরের খপ্পরে পড়ে লিবিয়ায় জিম্মি হয়ে 3 মাসের বেশি সময় ধরে নিখোঁজ বোয়ালিয়া গ্রামের মুক্তার হোসেন ব্যাপারীর ছেলে সামি ব্যাপারী, দক্ষিণ দুধখালী এলাকার শুক্কুর আলী ফকিরের ছেলে কামরুজ্জামান ফকির, ছোট দুধখালী গ্রামের করিম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার সহ অনেক যুবক। কোনো খোঁজ খবর কিছু পাইতেছি না। এই ছেলের নিয়ে গুম করিয়া রাখছে। কেস করছি, ইলিয়াস ফকিরের নামে কোনো কিছু হয় না। এখন আমরা চাই তার যেন সঠিক বিচার হয়। 2013 সাল থেকে এখন পর্যন্ত 690টি মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় আসামি করা হয় 1300 ব্যক্তিকে। গ্রেপ্তার হয়েছে 650 জন। পুরো জেলায় যতগুলো মানব পাচারকারী বা দালাল আছে, মামলার আসামি এবং মামলার এখনো যারা আসামি হয়নি, সব মিলে আমরা তালিকা তৈরি করছি। একটা খসড়া তালিকা আমরা অলরেডি পেয়ে গেছি। মানব পাচার প্রতিরোধ আইনে দায়েরকৃত 1300 মামলার মধ্যে 400 মামলা ভুয়া প্রমাণ পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে 1100 জনকে অব্যাহতি দিতে সুপারিশ করেছে জেলা পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হরমুজ প্রণালী খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ বন্ধ সহ তেহরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরই মধ্যে তেহরান সফরে গিয়ে উত্তেজনা প্রশমন ও সংলাপের পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তবে ওয়াশিংটনের দাবি, ইরান ওমানের সমঝোতা তাদের আগ্রহের বিষয় নয়। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা প্রণালী খুলতে তেহরানের শর্ত জানতে চেয়েছে। চলছে শর্তের তালিকা প্রস্তুতির কাজ। এর মধ্যে রয়েছে দ্রুত এ অঞ্চলে যুদ্ধ বন্ধ করার যুক্তি। শর্ত পূরণে যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নিলে ওমান ও ইরানের জলসীমার সমন্বয়ে নির্ধারিত চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে তেহরান। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইর সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এতে আঞ্চলিক উত্তেজনা কমানো, নিরাপত্তা পরিস্থিতি ও সংলাপের পরিবেশ তৈরির উপায় নিয়ে আলোচনা হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আলোচনা হয়েছে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে ইরান ও কাতারের যৌথ প্রকল্প নিয়েও। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে, এমন অবস্থানে অনড় রয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও বলেছেন, ওয়াশিংটনকে আগে সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তার দাবি, মার্কিন অর্থনৈতিক অবরোধও ব্যর্থ হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ কার্যকর এবং তেহরানের সঙ্গে আলোচনায় কোনো তাড়াহুড়ো নেই। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরান ওমানের সমঝোতা ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং তারা গুরুত্ব দিচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সেখানকার সব মাইন অপসারণ করার বিষয়ে। দীর্ঘ সংঘাতের প্রভাব পড়েছে ইরানের তেল অবকাঠামোতেও। মার্কিন হামলার পর গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের তেল স্থাপনা পরিদর্শন করেছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একসময় এই দ্বীপ থেকেই ইরান প্রায় 90% তেল রফতানি করত। ফলে হরমুজের উত্তেজনা কমানো শুধু নৌপথ চালন নয়, ইরানের তেল রফতানি ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। নাসরিন রুমি, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 2 লাখ অস্থায়ী ভিসাদারির তথ্য গোপনে যাচাই করছে ট্রাম্প প্রশাসন। কেউ পর্যটন ও ব্যবসায়িক ভিসায় ঢুকে পরবর্তীতে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসা নিয়ে শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যটন ও ব্যবসায়িক প্রায় 2 লাখ ভিসা নতুন করে যাচাই করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ভিসা পাওয়ার সময় আবেদনকারীরা তাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য দিয়েছিলেন কিনা। ভারতীয় গণমাধ্যম জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং এটি একটি সুযোগ। অস্থায়ী ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদন করলেই সেটিকে প্রতারণা হিসেবে দেখা হবে না বলেও জানান মুখপাত্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও আইন প্রয়োগ আরও কঠোর হয়েছে। ফারদিন মাজহার, সময় সংবাদ। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। All that I have to say is that we continue to closely follow all developments having a bearing on India's security and take all necessary steps to safeguard it. ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপেই লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ 6 চ্যাম্পিয়ন। ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধার মিশনে বেশ বড় পরীক্ষা দিতে হবে মরিনহোর মাদ্রিদকে। প্রথম ধাপেই তাদের সামাল দিতে হবে আর্সেনাল, ইন্টার মিলান, পিএসভি, রোমা, লাইপজিগ, শাখতার দোনেৎস্কের মতো ক্লাবকে। এদিকে মোনাকোতে অনুষ্ঠিত ড্রতে প্রথম পর্বেই বার্সেলোনার সামনে পড়েছে পিএসজি এবং সিটি। প্যারিসিয়ানদের আরেক ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনালের সামনে রিয়াল ছাড়াও আছে বাভারিয়ানরা। লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে 8 সেপ্টেম্বর। পরে শীর্ষ 8 দল উঠে যাবে শীর্ষ 16তে। নবম থেকে 24তম দল খেলবে নকআউট প্লে অফ। জয়ী 8 দল যোগ দেবে সেরা 16তে। লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা। ক্যাম্প নুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে একাধিক আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষক উনাই সিমনের হাত ফাঁকি দিতে পারেননি ইয়ামালরা। পরে ম্যাচের 37 মিনিটে বার্সাকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এরপরও একাধিক আক্রমণ করে হ্যান্সি ফ্লিকের দল। পরে দ্বিতীয়ার্ধের 82 মিনিটে ফার্মিন লোপেজের গোলে 2 গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত তাতেই জয় পায় বার্সেলোনা। আর এ জয়ে লা লিগায় নিজেদের মাঠে টানা 20 ম্যাচে অপরাজিত কাতালানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেপালে বিধ্বস্ত জনপদে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 550, 7 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। তিব্বতে ফের ঢলের শঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত। একসঙ্গে প্রাণ গেল 5 শিশুর। চাঁপাই নবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ডুবে যায় সবাই। এলাকা জুড়ে শোকের ছায়া। সৌদি আরবে নিহত 9 জনের জানাজায় মানুষের ঢল। নওগাঁয় 7 মরদেহের দাফন। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশির। আহত অন্তত 35। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। নিবিড়, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।